পাশ্চাত্য শিক্ষা চর্চাই ছিল তার লক্ষ্য, যা হবে ভারতীয় মূল্যবোধ দ্বারা জারিত, যা হবে ভারতীয় মূল্যবোধ দ্বারা জারিত। জারিত বলতে জায়গা রয়স্যিত। ঠিক আছে, যেটা আমি বললাম তোদেরকে, আমাদের যেহেতু 8 নম্বরের প্রশ্ন এসে গেছে এখানে, এটা মূলত 8 নম্বরের প্রশ্ন আসে, তো সেই জন্য আমরা সেভাবে কতটা জোর দিয়ে এটা করলাম, কিছুটা সংক্ষেপে করলাম। যদি তোদের কোনো প্রশ্ন থাকে বলতে পারিস, আর এখান থেকে বেশি বেশি করে শর্ট কোশ্চেন তৈরি কর। যেমন ধর শান্তিনিকেতনের আগের নাম কি ছিল, শান্তিনিকেতন আশ্রম কয় প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। আবার ধর শান্তিনিকেতন বিশ্বভারতী উন্নত মানব সভ্যতা বা উন্নত মানব গঠনে কি ভূমিকা নিয়েছে। এক্ষেত্রে কি হবে না, বিশ্বভারতী হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের মূল্যবোধের একটা মিনিয়েচার ফর্ম, ঠিক আছে। ফলে সেখানে দেখবি বিভিন্ন গঠন চিন্তায় বা চরিত্রে এখানে বিশ্বে বিভিন্ন লোক এখানে এসেছে, সেসব নিয়ে আলোচনা করে দেখাতে হবে। এর পাশাপাশি তাহলে বলতে হবে যে তার বিশ্বভারতীর আচার্যকে, প্রথম আচার্যকে, হ্যাঁ, বা বর্তমানে বিশ্বভারতীর আচার্য কে আছেন, কে হবে না, প্রধানমন্ত্রী, ভারতের যে প্রধানমন্ত্রী তিনি হলেন হচ্ছে আচার্য, আর উপাচার্য হচ্ছে সেই প্রধানমন্ত্রী যাকে নমিনেট করে সেই ব্যক্তি। যেমন প্রথম উপাচার্যকে রবীন্দ্রনাথের ছেলে, তাই তো, রবীন্দ্রনাথ। এরকম ভাবে শর্ট কোশ্চেন দেয় এই অঞ্চলটায়, আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ বল, তাহলে কি আমরা এখান থেকে আস্তে আস্তে সরে যাবো, ছয় চলে যাবো, নাকি প্রশ্ন আছে কারো কিছু বল? হ্যাঁ, বর্তমান ভারত তো আমরা একটা পড়িয়ে দিয়েছিলাম না, একটা যে বড় করে একটা কোশ্চেন, এই একটা দেখবি 8 নম্বর একটা কোশ্চেন করে দিয়েছিলাম প্রথম দিনে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটাকে ওখান থেকে ছোট করতে হবে। ওখানে যেটা আছে সবটাই 4 নম্বর মতো করে নেই, হয়তো একটু করে দেখ, যদি সত্যি অসুবিধা হয় তাহলে পরে করিয়ে দেবো, বুঝতে পেরেছিস? আমরা কি 6 ঢুকবো তাহলে? এখানে কি রবীন্দ্রনাথ সম্পর্কে সমস্যা আছে কারো? বল বল। টেগোর, হ্যাঁ, টেগোরের কোম্পানি হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং টেগোর বলে একজন, কার বলে একজন সাহেব, দুজনে মিলে একটা কোম্পানি খোলা হয়েছিল, বুঝতে পারছিস তো। এরা শুধু জমিদার গোষ্ঠী নয়, এরা সে অর্থে ভারতবর্ষের একটা প্রগতিশীল ধারার বাহক এই পরিবারটা। এরা তখন একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি খুলেছিল, যারা মূলত স্টিমার ব্যবসা, কয়লা খনির ব্যবসা, এবং বিভিন্ন ব্যবসা যুক্ত ছিল। এটাই মানে কার মানে একজন সাহেবের নাম, আর টেগোর হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, মানে ঠাকুর ফ্যামিলি আর কি। ওদের মিলে একটা যৌথ কোম্পানি তৈরি হয়েছিল, তার নামই হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর বলা হয়, ঠাকুরকে টেগোর বলা হয়, বলে কার অ্যান্ড টেগোর ফ্যামিলি বলে কোম্পানি বলে চিহ্নিত হয়। বিখ্যাত কোম্পানি, বুঝলি তো। সে সময় বাংলার বিভিন্ন খনি শিল্পে, পরিবহন শিল্পে, পাট শিল্পে, চা শিল্পে, হ্যাঁ, সবইতে এর কোম্পানি ইনভেস্ট করেছিল। শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ কল্যাণ। আমি আগেই বললাম রবীন্দ্রনাথ শিক্ষার মধ্যে আত্মনির্ভরতা ছিল, অর্থাৎ একটা ছেলেকে আমি পড়াশোনা শেখালাম, সে বাস্তবে কোনো কর্ম পেল না, সে শিক্ষা কোনো মূল্য নেই, ঠিক আছে। সেই কারণে আমি কি বলেছিলাম, স্কুলে কি থাকবে, গাছপালা থাকবে, জমি থাকবে, ছেলে যেন কি করবে, অন্তত গাছ খেতে পারে, চাষবাসটা শিখতে পারে সে, ঠিক আছে। রবীন্দ্রনাথ কিন্তু সেই পিতা বা সেই অভিভাবক যিনি 1906-07 সাল নাগাদ
যখন দেশের লোকেরা আইএস আইপিএস হওয়ার চেষ্টা করছে, তিনি কিন্তু তার ছেলে জামাই পিসিমনের লোকজনকে কিন্তু কৃষি বিজ্ঞান শেখাবার জন্য বিদেশে পাঠাচ্ছে। বুঝতে পেরেছিস তো? ফলে কৃষি যে ভারতবর্ষের ভিত্তি, হ্যাঁ, সেটা কিন্তু আমাদেরকে ভুললে চলবে না। তাই কৃষি বিদ্যা বা এই জাতীয় যে এগ্রিকালচারাল যে সমস্ত জ্ঞানগুলো আছে, হয়তো আমি তো ক্লাসে একটা করে বলি, যাদের বাড়িতে জমি আছে তারা জমিটা বেচবি না। ফলে আগামী দিনে কিন্তু যে ক্রাইসিস, যে সমস্যা বা অভাব আসছে, তার থেকে কিন্তু জমি বাঁচানো যাবে। বুঝতে পেরেছিস? যাই হোক, ওই কি বললি যেন পল্লী, হ্যাঁ, শ্রীনিকেতন হচ্ছে স্বনির্ভর গ্রাম জীবন। শান্তিনিকেতনের একটা পার্ট, কাউন্টার পার্ট, একটা হচ্ছে শিক্ষা অংশ, বিশ্বভারতী অংশটা, আর সেটারই প্র্যাকটিক্যাল ফর্ম হচ্ছে ওই শ্রীনিকেতন, যেখানে আমেরিকা এবং হচ্ছে জার্মানির কয়েকজন বুদ্ধিজীবী এসে রবীন্দ্রনাথের সাহায্য করেছিল কীভাবে স্বনির্ভর গ্রাম জীবন তৈরি করা যায়। ঠিক আছে? সেখানে বিভিন্ন রকম হস্তশিল্প বা বিভিন্ন রকম গোপালন, বিভিন্ন রকম যেগুলো আর কি গ্রামীণ জীবনের অর্থনৈতিক ভিত্তি, সেগুলো সেখানে হয়েছে, এখনও আছে। শান্তিনিকেতন পড়তে গেলে দুটো জিনিসটি পড়তে হবে। হ্যাঁ, ওই রবীন্দ্রনাথের জন্ম বছরে 1861 নাগাদ। উনি তো ব্রহ্ম ছিলেন, আধ্যাত্মিকতার জন্য একটু কলকাতার বাইরে নিরিবিলি জায়গা চাইছিলেন। তোরা জানিস এখন শান্তিনিকেতন কেমন একটা, যদি মানে হোটেল ফোটেল বাদ দিয়ে ভাবিস, একদম রুক্ষ মাঠ, তাই তো? সেই নিরিবিলি এলাকা, সেরকম একটা জায়গায় উনি ঘুরছিলেন। সেটাকেই পরবর্তীকালে উনি শিক্ষার নতুন মোড়ক দিলেন। এটাই হচ্ছে 1901 সালে ওই ব্রহ্মচারী আশ্রম পয়সাগুলো তৈরি হয়। মানে তোদের নারায়ণপুর হচ্ছে শান্তিনিকেতনের একটা ছোট পথ, বুঝছিস? এরকম একই পরিবেশ, কিন্তু এখন তোরা এখানে গাছপালা পুঁতিস না, এই হচ্ছে পার্থক্য। গরু হ্যাঁ, এখানে ঘুরতে ঠিক বলেছিস। তাহলে আমরা এগোবো নাকি এখানে বেরিয়ে যাই আস্তে আস্তে? তাহলে 5 নম্বর চ্যাপ্টার, মানে আমাদের রিভিশন 3rd মান্থলির একটা চ্যাপ্টার আমরা শেষ করলাম। আজকে আমাদের নতুন যে চ্যাপ্টার, এটা হচ্ছে 6th চ্যাপ্টার। সেখানে মূলত আছে কি? সেখানে মূলত আছে হচ্ছে বিংশ শতকে ভারতের কৃষক এবং শ্রমিক আন্দোলন, এবং তার সাথে আরেকটা অংশ রয়েছে যেটা মানুষের অধিকার বোধ তৈরি করার জন্য, সেটা বামপন্থী আন্দোলনের কিছুটা আলোচনা। তাহলে 3টে একদম ক্লিয়ার কাট অংশ আছে। প্রথমে আছে হচ্ছে কৃষক আন্দোলন, তারপর আছে শ্রমিক আন্দোলন, আর তারপর হচ্ছে বামপন্থা আন্দোলন। মাথায় রাখতে হবে, বিংশ শতকে ভারতবর্ষের রাজনীতি চরিত্র বদলে যাচ্ছে। 19 শতকে ভারতের রাজনীতির সাথে বিংশ শতকে ভারতের রাজনীতি চরিত্রটা অনেকটাই আলাদা। সেই সময় যদি আমার এটা কিন্তু একটা বোধমূলক প্রশ্ন আসতে পারে, তোরা ব্যাপারটাকে বাড়িতে করবি যে বিংশ শতক সাথে 19 শতকে ভারতের রাজনীতিতে পরিবর্তনের আঙ্গিকগুলো কি, বা পরিবর্তনগুলো কোথায় কোথায় ঘটেছিল। হ্যাঁ, অল্প করে হলো জানতে পারি, সেটা আরো বড় বড় প্রশ্ন এগুলো। তো সেখানে দেখতে পাচ্ছি কি, যে 19 শতকে ভারতীয় আন্দোলনের কি ছিল না, এলিটিস্ট ঘরানা ছিল। অভিজাত ফ্যামিলির ছেলেরাই বা ভদ্রলোকেরাই আন্দোলনকে যা করেছে তারাই করেছে, তাদের নেতৃত্বেই হয়েছে, তারাই বলেছে, সেভাবে আন্দোলন হয়েছে। কিন্তু বিংশ শতকে এসে আন্দোলন কিন্তু ব্যক্তি, ফরমেশন সবকিছুই বদলে গেল, এবং এই বদলের ক্ষেত্রে একজন ব্যক্তি বলা যেতে পারে খুব বেশি রকম ভূমিকা নিয়েছিলেন। তিনি হচ্ছেন এক প্রবাসী ভারতীয়, যার নাম হচ্ছে কি হতে পারে, তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। তো ভারতবর্ষের মাটিতে গান্ধী হিসাবে পদার্পণের মধ্যে দিয়ে ভারতীয় রাজনীতিতে একটা গুণগত, মাত্রাগত পরিবর্তন এলো, যে পরিবর্তনটা আজও
প্রবাহিত এবং বিশ্ব রাজনীতিতেও তা সুস্পষ্ট আকারে দেখা দিয়েছে। তো যাই হোক, আমরা এখানে 1905 থেকে 1946 পর্যন্ত কৃষক আন্দোলনগুলোকে আছে এখানে, সেগুলোকে আমরা ভেঙে ভেঙে আলোচনা করব। তোরা যদি আমাদের একটা টিভি প্রোগ্রাম হয়েছিল, বল ওটা নিউজ 18-এ, হ্যাঁ, যদি ওটা তোরা হ্যাঁ 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 ওখানে যদি ওটা দেখে থাকিস তাহলে হ্যাঁ হ্যাঁ গান্ধীগ্রাম ঠিকই আছে। শোন না, যদি ওটা ওরা ওটা শুনে থাকিস বা ওরা যদি থাকে তোদের কাছে, তাহলে কিন্তু তাহলে আমাদের ওই কৃষক আন্দোলনের এমনি কি বলবো লেকচারটা মোটামুটি ওখানে হয়ে গেছে। আমি তাহলে আজকে একদম স্পেসিফিকভাবে ওই কোশ্চেন ওয়াইজে চলে যাই। কোনটা করবো বল? এমনি ওভারঅল কনসেপশন দেবো না স্পেসিফিক সেখানে চলে যাবো? হ্যাঁ আচ্ছা, সরস্বতী বলে পড়াতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে আমি আর তাহলে ওইগুলো আমি যাচ্ছি না এই আলোচনার মধ্যে। যদি কারো পড়তে গিয়ে অসুবিধা হয়, পরের দিন আমাদের বলবি বা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি কোশ্চেন আকারে, বা ফোনে কথা বলে নিবি রাতে বেলা, তাহলে অসুবিধা নেই। তাহলে এখন লেখ, তাহলে কথায় লেখ, শিক্ষাটার নাম দিয়ে একবার হেডিং কর। স্বদেশী আন্দোলনে কৃষক শ্রেণী কেন অংশগ্রহণ করেনি? স্বদেশী আন্দোলনে কৃষক শ্রেণী কেন অংশগ্রহণ করেনি? সালে লর্ড কার্জন ড্যাশ দিয়ে রিজলে, রয়রশ্মি ভোল্টেজ লয়কার রিজলে, লর্ড দুজন মিলে, রিজলে ছিল হচ্ছে কি ভারত সচিব, ইংল্যান্ডে থাকতো, আর কার্জন হচ্ছে সে সময় ভারতের ভাইসরয়। ঠিক আছে, 1905 সালে লর্ড কার্জন ও রিজলে রাজনৈতিক ষড়যন্ত্রের ফলশ্রুতি ছিল বঙ্গভঙ্গের ঘটনা। এর প্রত্যুত্তরে বাঙালি মধ্যবিত্ত বা বাবু শ্রেণী দ্বারা পরিচালিত, এর প্রত্যুত্তরে বাঙালি, এর প্রত্যুত্তরে এখান থেকে 1905 সালে লর্ড কার্জন, এ হচ্ছে ভারতের ভাইসরয় তখন, ড্যাশ দিয়ে লেখ রিজলে, এ হচ্ছে ভারত সচিব, ইংল্যান্ডে থাকে ছিল। 1905 সালে লর্ড কার্জন ড্যাশ দিয়ে রিজলে রাজনৈতিক ষড়যন্ত্রের ফলশ্রুতি ছিল, রাজনৈতিক ষড়যন্ত্রের ফলশ্রুতি ছিল বঙ্গভঙ্গের ঘটনা। বাংলাকে ভাগ করে দেওয়া হয়েছিল। এর প্রত্যুত্তরে বাঙালি বাবু শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণী দ্বারা পরিচালিত, এর প্রত্যুত্তরে বাঙালি বাবু শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণী দ্বারা পরিচালিত স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলন যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নামে পরিচিতি লাভ করেছিল, তাতে সমাজের নিম্ন বর্গের লোকেরা, তাতে সমাজের নিম্ন বর্গের লোকেরা তথা কৃষক সমাজ
অংশগ্রহণ করেনি। অংশগ্রহণ করেনি। স্বদেশী আন্দোলনে কৃষকদের দুরবস্থা লাঘব করার কোনো প্রতিশ্রুতি না থাকায় কৃষকেরা আন্দোলনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাই সুমিত সরকারের মতে মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে পরিচালিত স্বদেশী আন্দোলনে সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচির অভাবের জন্য এই কৃষিভিত্তিক কর্মসূচির আন্দোলন অভাবে কৃষকেরা এই আন্দোলনে অংশগ্রহণ করে। তাই সুমিত সরকারের মতে সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচির অভাবের জন্য কৃষকেরা আন্দোলনে অংশগ্রহণ করেনি। ছাত্র আন্দোলন, ছাত্রদের বিষয় নেই, আন্দোলন হবে, ছাত্ররা করবে না, এটাও তাই। কৃষক শ্রেণীর পূর্ববর্তী তিক্ত অভিজ্ঞতা তাদেরকে জমিদার ও মধ্যবিত্ত শ্রেণী পরিচালিত এই আন্দোলন থেকে দূরে রেখেছিল। তিক্ত অভিজ্ঞতা, বাজে অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা তাদেরকে জমিদার ও মধ্যবিত্ত শ্রেণী পরিচালিত এই আন্দোলন থেকে তাদের দূরে রেখেছিল। মানে আন্দোলনে হতা কারা? জমিদার আর উচ্চবিত্ত শ্রেণীর লোকেরা, তাদের সাথে নিম্নবিত্ত শ্রেণীর লোকের কোনোদিনই ভালো সম্পর্ক ছিল না। ফলে আগেও বাজে অভিজ্ঞতা ছিল, তাই তারা এই আন্দোলনে আর যোগদান করেন। বস্তুত 1907 খ্রিস্টাব্দে বেঙ্গলি পত্রিকার এক চিঠিতে কৃষি অসন্তোষের কথা প্রকাশিত হলেও তা আন্দোলনের নেতৃত্বকে স্পর্শ করেনি। বরং অরবিন্দ ঘোষ
জমিদার শ্রেণীর চাঁদা হারাবার ভয়ে, জমিদার শ্রেণীর চাঁদা হারাবার ভয়ে কৃষকদের খাজনা বন্ধের ডাকের বিরোধিতা করেছিলেন। কৃষকদের খাজনা বন্ধের ডাকের বিরোধিতা করেছিলেন। তাই ঐতিহাসিক বিপানচন্দ্র বলেন, বৈরসিক কয়াকার দন্তের না, বিপানচন্দ্র বলেন, এই আন্দোলন আশাপ্রদ রূপে বাংলার কৃষক সমাজকে স্পর্শ করে। এই আন্দোলন আশাপ্রদ রূপে বাংলার কৃষক, এই আন্দোলন বলতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন করা হচ্ছে। স্বদেশী আন্দোলন বাংলা কৃষক সমাজকে স্পর্শ করেনি। অমলেশ ত্রিপাঠী বলেন, আন্দোলনের নেতৃত্বে অদক্ষতাই মূলত পূর্ববঙ্গে মুসলমান কৃষক শ্রেণী ও হিন্দু নমশূদ্র গোষ্ঠী কৃষকদের, নমশূদ্র গোষ্ঠীর কৃষকদের বঙ্গভঙ্গ আন্দোলনে সামিল করেন, বরং তারা স্বদেশী আন্দোলনে বিরোধিতা করেছিল। সামিল করেনি, মানে আন্দোলনে এই দুই শ্রেণীর লোক অংশগ্রহণ নেয়নি, বরং বিশেষ করে নমশূদ্ররা এ সময় আন্দোলনে বিরোধিতা করেছিল। বুঝতে পেরেছিস? এবং নমশূদ্র আন্দোলন যখন আমরা পড়াবো এই চ্যাপ্টারে, তখন দেখাবো যে কিভাবে দুই দলের মধ্যে ইডিওলজিক্যাল একটা ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে বা আছে। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্ত থাক। তোরাও ক্লান্ত, হ্যাঁ বল। কল্লাইটা অমলেশ ত্রিপাঠী বলেন, আন্দোলনের নেতৃত্বের অদক্ষতাই মূলত পূর্ববঙ্গের মুসলমান কৃষক শ্রেণী ও হিন্দু নমশূদ্র গোষ্ঠীর কৃষকদের বঙ্গভঙ্গ আন্দোলনে সামিল করেনি। ঠিক আছে, বরং তারা স্বদেশী আন্দোলনের বিরোধিতা করেছিল। তাহলে কেন স্বদেশী আন্দোলনে কৃষকেরা অংশগ্রহণ করেনি, সেই উত্তরটা এর মধ্যে আছে। এবার তোরা, আমি বলছি, ফার্স্টে বইটা পড়, হ্যাঁ, পড়ে নোটটা পড়ে দেখ। যদি কোনো জায়গায় অসুবিধা হয় জানা আমাদেরকে, আমরা যে ঠিক করে দেবো। ঠিক আছে, কিন্তু বইটা আগে পড়, তাহলে কিন্তু অনেক বিষয় জানতে পারবি না। আমরা সামনের দিন মূলত গান্ধী নেতৃত্বে ভারতে কৃষক আন্দোলন কোন দিকে যাচ্ছে তার রকম সকম সব নিয়ে আলোচনা করতে যাব। একটু বেশি স্পিডে এগোবো, সেটা একটু মাথায় রাখিস। ঠিক আছে, নেক্সট উইক তোমরা দিয়ে দেবে। সামনে শুক্রবার মনে হয় আমার ক্লাস হবে না, ওদিন মনে বাইক নেবে, আবার জানি না কে নেবে। তাহলে আবার নেক্সট শুক্রবার, অনেকদিন পর। শোনো,
ওই তোর কাছে যে ভিডিও লিঙ্কটা আছে কোনটা বলতো ওই টিভি যেটা আমাদের ইউটিউব করার আছে কি খুঁজতে হবে, আমি তো দিয়ে দিয়েছিলাম স্টুডেন্টদের। তোদের কাছে আছে কি? আছে, তাহলে তোরা একটু দেখে নে। হ্যাঁ 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 ঠিক আছে তাহলে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ ওখানে তো ধর তুই একটু মানে প্রথম দিকে শুনে রাখ না, আমি তো ওটাকে আরো বেশি করে পড়াবো, ওটা তো পড়ানো সেভাবে তো হয়নি। নিউজ 18 হ্যাঁ হ্যাঁ 24 ঘন্টায় নয়, সেটা আছে তো। হ্যাঁ নিউজ 18 একটার সময়, বেলা 1টার সময়। ওখানে ভারত ছাড়োটাকে খুব সংক্ষেপে বলেছি আমি। হ্যাঁ ওগুলো আমি আবার এখানে ডিটেলস বলবো। আমি ধর অসহযোগ আন্দোলনটা এখানে অনেক বড় বলবো, মানে আমি সেভাবে রাজ্য ওয়ার্ডই বলতে পারিনি, বলার সময় ছিল না, ফলে সেগুলো এখানে আলোচনা করা হবে। ঠিক আছে, তুই বইটাকে পড়ে দেখ, কনসেপ্ট তৈরি কর, তাহলে সুবিধা হবে পড়তে। হ্যাঁ ওকে।